ভাবুন আপনি সমুদ্রের মাঝখানে একটি জাহাজে দাঁড়িয়ে আছেন। চারদিকে শুধু পানি আর শান্ত ঢেউ। হঠাৎ করে সমুদ্রের পানি প্রচণ্ড জোরে ছিটকে উঠে গেল। পানির নিচ থেকে একটি বিশাল মিসাইল সোজা আকাশের দিকে ছুটে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা গায়েব হয়ে গেল। এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। এগুলো হচ্ছে সাবমেরিন থেকে ছোড়া নিউক্লিয়ার মিসাইল। আধুনিক সাবমেরিন এমন মিসাইল বহন করে যেগুলো হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এই ধরনের একটি নিউক্লিয়ার ওয়ারহেডের শক্তি প্রায় 475 কিলোটন পর্যন্ত হতে পারে। তুলনা করলে বোঝা যাবে বিষয়টা কত ভয়ঙ্কর। হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার শক্তি ছিল প্রায় 12 থেকে 15 কিলোটন। অর্থাৎ একটি আধুনিক সাবমেরিন মিসাইল সেই বোমার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। আর ভয়ঙ্কর বিষয় হলো এই অস্ত্রগুলো কোনো দৃশ্যমান ঘাঁটিতে রাখা থাকে না। এগুলো সমুদ্রের নিচে গোপনে পৃথিবীর বিভিন্ন জায়গায় টহল দেয়। কিন্তু প্রশ্ন হলো সাবমেরিন পানির নিচে কিভাবে কাজ করে? যদি সাবমেরিনের ওজন কম হয় তাহলে এটি ভাসবে, ওজন বেশি হলে এটি ডুবে যাবে। আর যদি দুইটাই সমান হয় তাহলে সাবমেরিন একটি নির্দিষ্ট গভীরতায় স্থির থাকতে পারবে। একে বলা হয় নিউট্রাল বুয়েন্সি। সাবমেরিন এ ভারসাম্য নিয়ন্ত্রণ করে ব্যালেস্ট ট্যাঙ্কের মাধ্যমে। ভাসার সময় ট্যাঙ্কে বাতাস থাকে, ডুবতে চাইলে ট্যাঙ্কের ভেতরে পানি ঢোকানো হয়, এতে ওজন বাড়ে এবং সাবমেরিন নিচে নামে। উপরে উঠতে চাইলে কমপ্রেসড বাতাস দিয়ে সেই পানি বের করে দেওয়া হয়, তখন সাবমেরিন হালকা হয়ে আবার ভেসে ওঠে। সামনের দিকে চলার জন্য সাবমেরিন প্রোপেলার ব্যবহার করে। আধুনিক সাবমেরিনে কখনো কখনো পাম্প জেট সিস্টেম ব্যবহার করা হয় যাতে শব্দ কম হয়। ডানে বামে ঘোরার জন্য থাকে রাডার, আর ওপরে নিচে কৌণিকভাবে ওঠানামা করার জন্য থাকে হাইড্রোপ্লেন। কিন্তু পানির নিচে দেখা যায় খুব কম, তাই সাবমেরিন শব্দের উপর নির্ভর করে। এখানে আসে সোনার প্রযুক্তি। সোনার মানে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এটি দুই ধরনের পদ্ধতি আছে, অ্যাক্টিভ ও প্যাসিভ। অ্যাক্টিভ সোনারে সাবমেরিন শব্দ পাঠায়, সেই শব্দ কোনো বস্তুর সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে। সময় মাপার মাধ্যমে দূরত্ব নির্ণয় করা হয়। কিন্তু এতে সমস্যা আছে, আপনি শব্দ পাঠালে অন্যরা বুঝতে পারে আপনি কোথায় আছেন। তাই সামরিক সাবমেরিন বেশি ব্যবহার করে প্যাসিভ সোনার। প্যাসিভ সোনারে কোনো শব্দ পাঠানো হয় না, শুধু অন্য জাহাজ বা সাবমেরিনের ইঞ্জিনের শব্দ শোনা হয়। এইভাবে শত্রুর অবস্থান নির্ণয় করা হয়। সাবমেরিনের ভেতরের জায়গা খুব সীমিত এবং খুব সংগঠিত। সামনের দিকে থাকে টর্পেডো টিউব। টর্পেডো হলো পানির নিচে চলা ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র। এই টিউবগুলো খুব সরু, প্রায় 21 ইঞ্চি ব্যাস। জরুরি অবস্থায় এই টিউব দিয়েও বের হওয়া যায়, তবে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ সমুদ্রের গভীরে পানির চাপ অত্যন্ত বেশি। সমুদ্রপৃষ্ঠের চাপ 1 অ্যাটমসফিয়ার। প্রতি 10 মিটার গভীরতায় চাপ প্রায় 1 অ্যাটমসফিয়ার করে বাড়ে। 300 থেকে 500 মিটার গভীরতার চাপ হতে পারে 30 থেকে 50 অ্যাটমসফিয়ার, অর্থাৎ পৃষ্ঠের চেয়ে 50 গুণ বেশি চাপ। তাই সাবমেরিনের মূল কাঠামো তৈরি করা হয় অত্যন্ত শক্ত ইস্পাত দিয়ে। বাইরের দিকে অনেক সময় রাবারের বিশেষ স্তর লাগানো থাকে, যাকে অ্যানেকোইক টাইল বলা হয়। এটি সোনারের শব্দ শোষণ করে, যাতে সাবমেরিন সহজে ধরা না পড়ে। সাবমেরিনের দুটি প্রধান ধরন আছে, কনভেনশনাল এবং নিউক্লিয়ার। কনভেনশনাল সাবমেরিন ডিজেল ইলেকট্রিক সিস্টেম ব্যবহার করে, এতে বড় ব্যাটারি থাকে, কিন্তু এই ব্যাটারি কয়েকদিন পর পর চার্জ দিতে হয়। চার্জ দেওয়ার জন্য ডিজেল ইঞ্জিন চালাতে হয়, আর ডিজেল ইঞ্জিনের জন্য বাতাস দরকার। তাই এই ধরনের সাবমেরিনকে মাঝে মধ্যে পানির উপর উঠতে হয়। অন্যদিকে নিউক্লিয়ার সাবমেরিনে থাকে পারমাণবিক রিঅ্যাক্টর। এটি থেকে উৎপন্ন তাপ দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, এতে বাতাসের প্রয়োজন হয় না। ফলে নিউক্লিয়ার সাবমেরিন মাসের পর মাস পানির নিচে থাকতে পারে। শুধু খাবার ও ক্রুর শারীরিক সীমাবদ্ধতাই এই সীমা নির্ধারণ করে। এই কারণেই নিউক্লিয়ার সাবমেরিনকে সবচেয়ে ভয়ঙ্কর এবং কৌশলগত অস্ত্র হিসেবে ধরা হয়। বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স, তাদের নিজস্ব উন্নত সাবমেরিন বহর রয়েছে। কিছু সাবমেরিনের দৈর্ঘ্য 150 মিটারেরও বেশি। এগুলোতে 50 থেকে 100 জন পর্যন্ত ক্রু থাকতে পারে। সাবমেরিন ডিজাইন করা অত্যন্ত জটিল কাজ। একটি সাবমেরিন তৈরি করতে 10 থেকে 15 বছরের বেশি সময় লাগতে পারে। এতে পদার্থবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার প্রযুক্তি, উপাদান বিজ্ঞান সবকিছু সমানো লাগে। সমুদ্রের গভীরে কোনো ভুলের সুযোগ নেই, সবকিছু হতে হয় নিখুঁত। আজ যখন আপনি সমুদ্রের দিকে তাকাবেন হয়তো শুধু ঢেউ দেখবেন, কিন্তু সেই শান্ত পানির নিচে